নিজেকে কখনো বোকা বোকা লাগে ঠিকই, আবার নিজেকে কখনো খুশিও লাগে। কারণ বোকার মধ্যে আমি নিজেকে এমন এক কতগুলো অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিয়েছি, যে অ্যাক্টিভিটিসগুলো গড্ডালিকা প্রবাহে দেখা যায় না। গড্ডালিকা প্রবাহে সম্ভাবনা। গড্ডালিকা প্রবাহ হলো ভেড়ার পাল, মানে যাদের কোনো রকম আলাদা বুদ্ধি এবং সার্ভাইভাল স্ট্র্যাটেজি, বাঁচার আলাদা কৌশল তাদের মাথায় নেই। তারা ভাবে যে 5 জন, 50 জন, 500 জন, 5000 লোক যেখানে যাচ্ছে সেখানে আমার একটা হিল্লে হয়ে যাবে। আর যারা একা একা হাঁটে তাদের দুটো জিনিস আছে, হয় তারা তাদের একটা অ্যাচিভমেন্ট জীবনে পাবে, আর নয়তো তারা তাদের জীবনটাকে খুইয়ে দেবে, হারিয়ে ফেলবে, মিশে যাবে থলিতে। তো এই গড্ডালিকা প্রবাহ বা এই যে আমাদের হিউম্যান সোসাইটি এবং তার যে ট্রেন্ড বিভিন্ন সময় বিভিন্নভাবে পাল্টায়, এবং এই ট্রেন্ডকে ধরে আপনাকে যদি থাকেন আর কি, তাহলে হয়তো আপনি মরবেন না, এই নিরাপত্তাটা আপনি পাবেন, কিন্তু আপনি ভালো বাঁচতেও পারবেন না। আমি হিউম্যান রাইটসের সাথে যুক্ত হয়েছি প্রথমে আমার এই তরুণ বয়সে। যখন আমি কলকাতায় আসি তখন থেকে আমি শুনেছি যে মানবাধিকার বলে একটা বস্তু আছে। তো মানবাধিকার বলতে হচ্ছে কি, মানুষ মানুষের জন্য, এবং মানুষ মানুষকে সেবা করো, এবং মানুষের ন্যায় দাও। তা এই যে একটা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা, এটা শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে কিন্তু খুবই কঠিন। কত মানবাধিকারের কর্মী জীবন নষ্ট করে ফেলেছে, হয়তো কোনো শত্রুর চোখে পড়েছে, সে মরে গেছে, তাকে মেরে দেওয়া হয়েছে। তো আমি প্রথম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাথে আমার প্রথম যোগাযোগ। তাদের ওয়েবসাইটে গিয়ে নিজেকে একজন সদস্য হিসেবে ইমেল চালাচালি করি এবং তাদের সাথে কিছু কাজকর্ম করি। তারপরে যখন বিশ্ব সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ হলো, PEN, যেটা পৃথিবীর সবচেয়ে পুরনোতম মানবাধিকার সংগঠন এবং লেখকদের সংগঠন, সেই সংগঠনের সাথে 2007 সালে আমার যোগাযোগ ঘটে। তাদের সাথে চিঠি চাপাটি আমার প্রায় 1000 খানেক মতো হয়ে গেছে। তো এদের সাথে চলতে গিয়ে আমি দেখলাম ফ্রিডম অফ এক্সপ্রেশন, মানে বাক স্বাধীনতা, এটা একটা বড় ব্যাপার, আর্টিকেল 19। তো আমি সেই বাক স্বাধীনতার জন্য আর্টিকেল 19 বলে একটা অর্গানাইজেশন রয়েছে, সেটাও ওয়ার্ল্ড অর্গানাইজেশন, তাদের সাথে, এবং IPEX এরকম অনেকগুলো ফ্রিডম অফ স্পিচের ওয়ার্ল্ড অর্গানাইজেশন রয়েছে, তাদের সাথে নথিভুক্ত করে, তাদের সাথে তাদের যে ইয়ে হয়, রিপোর্টগুলো হয়, সেই রিপোর্টগুলো আমার ব্লগে রিপোস্ট করে
এরকম কাজ করতাম। এই কাজটা করতে আমার প্রচুর সময় নিত। একটা ম্যাটার পড়ে ওটাকে আবার রিপোস্ট করা, এবং এই যে একটা সময়, তার জন্য কিন্তু আমি কখনো কোনো পারিশ্রমিক পাইনি, বা কেউ আমাকে পারিশ্রমিক দেয়নি, বা ওইটা যে কোথাও পারিশ্রমিক পাওয়া যায় আমি জানি না। এটা পুরোপুরি ভলান্টারি। তা আমি নিজেই খেতে পাই না, তো আমি ভলান্টারি সার্ভিসটা কোত্থেকে দেবো? একটা ভলান্টারি সার্ভিস দিতে গেলে নিজের পকেটে কিছু থাকতে হয়, যে সে নিজের মতো করে বাঁচতে পারে। তা আমার তো ওইরকম কোনো রিসোর্স নেই, আমি নিজে বিক্রি তখন। তো এই যে একটা আমি নিজের জীবন থেকে একটা কন্ট্রিবিউশন টুয়ার্ডস ফ্রিডম অফ স্পিচ এবং বিভিন্ন ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সাথে আমি কাজ করেছি, সেগুলোতে আমার আলটিমেট রেজাল্ট কিছুই নেই। এটা হতে পারে যে ডিসেমিনেশন অফ স্পিচ, বিভিন্ন অর্গানাইজেশনের যে তাদের যে রিপোর্টগুলো, যেগুলো মানুষের মানবাধিকারকে লঙ্ঘিত করেছে, তাদের নিয়ে কোন লেখক তার স্বাধীনতার জন্য জেলে ঢুকে গেছে, তাদের কথা তুলে ধরা, এইসব করতে করতে আমার অনেক সময় চলে গেছে। আমি গোটা 20-25টা ব্লগ মেনটেন করতাম বিভিন্ন নামে। আপনি ভাবুন, একটা মানুষ নিজের কোনো রকম উপায় করা, ইনকাম করার চেষ্টা নেই, তার বাল বাচ্চা আছে, বউ আছে, সে তাদের দূরে সরে রেখে সে বনের মোষ তাড়াতে গেছে। এরকম কেউ করে? এগুলো তো আমার জীবনের একটা ভাইটাল সময় চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু তার বিনিময়ে তো আমি কিছু পাইনি, এবং কিছু পাবো বলে ওই আশা করেও তো আমি করিনি। কি বলবো জানি না। তো এটা আমার এক ধরনের প্রকৃতি। এই প্রকৃতি আপনাদের লাখো লোকের মধ্যে আমি মনে করি না যে কেউ এরকম একটা বিপজ্জনকভাবে নিজের জীবন নিয়ে খেলেছে। তো এই যে একটা আমার ধারাবাহিকতা, যে হিউম্যান রাইটস নিয়ে কাজকর্ম করা, সে কাজ করতে করতে একটা সময় আমি বুঝলাম যে পৃথিবীতে সবচেয়ে দুর্বল এবং পীড়িত সে হলো পুরুষ। তো আমার মোটিভেশনটা পুরোপুরি পুরুষের দিকে ঘুরে গেল। যেমন লোকে বলে নারীও বলা, মহিলারা যে কি প্রজাতি, মহিলারা যে কি প্রজাতি সেটা 50-এর উপর, 50-এর নিচে না, 50-এর উপর প্রত্যেকটা পুরুষ জানে। সে যখন নিজেকে
অ্যাসেস করে তার পুরো জীবনটা, তখনই সে বুঝতে পারে আর কি যে সে কোথায় জীবনটাকে শেষ করে দিয়েছে, কিসের জন্য জীবনটাকে শেষ করে দিয়েছে, এবং তার জীবনের পাওনা দানাগুলো কী কী। সে যে সারা জীবন ধরে পরিশ্রম করলো এবং ডিগনিটি নিয়ে বাঁচাবার চেষ্টা করলো, সেগুলো কোথায় গেল, কে চুরি করলো। এই যে উপলব্ধি, এই উপলব্ধি তো 50-এর নিচে কেউ পাবে এটা আমার মনে হয় না। কেননা আমরা মহিলার গর্ভ থেকে জন্মাই, তো মহিলার ডিম দিয়ে জন্মায়, ডিমের মধ্যে কিছুকাল থাকি, তারপর নিজেকে যখন ভূমিষ্ঠ হয় করি আর কি, বা নিজে যখন পৃথিবীতে কান্না দিয়ে শুরু করে দাঁড়াবার চেষ্টা করি, সেই সময়গুলো আমাদের কাছে কেয়ার গিভার হিসেবে মহিলারা থাকে। মহিলাদের দৌড় তো ওই জায়গাটায় যে তারা একটা কেয়ার গিভার। এই কেয়ার গিভারের বাইরে তাদের কোনো রকম ক্ষমতা নেই। এই কেয়ার গিভার, আপনি যদি ইভলিউশন থিওরি বা প্রাইমেটোলজি, অ্যানথ্রোপোলজি, ওগুলো নিয়ে যদি আপনি চর্চা করেন বা পড়াশুনো করে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে বিভিন্ন স্পেসির মধ্যেও মহিলাদের ভূমিকা, রোল কেয়ার গিভিং। এই কেয়ার গিভিংটা হলো কোথাও সে কাউকে যত্ন আত্মি এবং সঙ্গ দিচ্ছে, সে তার বাচ্চাকে বড় করছে, তার মুখে কথা ফোটাচ্ছে, তাকে হাঁটা চলা শেখাচ্ছে, এবং ন্যূনতম 16 বছর অবধি তার প্রাথমিক অভিভাবক হিসেবে মহিলারা। কেয়ার গিভার হিসেবে যৌনকর্মীরাও। যখন পুরুষ তার সংগ্রামের মধ্যে ক্লান্ত হয়ে পড়ে, তখন তার বিনোদনের দরকার পড়ে, তার ব্রেক দরকার পড়ে, তাকে বিশ্রাম দরকার পড়ে। সেই বিশ্রামের মধ্যে সেক্সুয়াল একটা বড় রোল প্লে করে। এই রোলটার মধ্যে একজন নারীর দরকার পড়ে। এই রোলটাকে নিয়ে অনেকে অনেক রকম বিশ্লেষণ করতে পারে, কিন্তু একজন নারী প্রয়োজন একটা পুরুষের কাছে ওই এতটুকু, তার লিঙ্গটা। এর বাইরে তার কোনো রকম মহিলার ক্ষমতা নেই। এটা বিশ্বের 90% ধরে রাখুন। প্রাণী, জীবজন্তু, পোকামাকড়,
সমস্ত কিছুর মধ্যে হয়তো 2-3% কি 5% কি 10% ব্যতিক্রম থাকে, কিন্তু আপনি ধরে নিতে পারেন এটাকে এই টার্ম দিয়ে যে কেয়ার গিভিং, বাচ্চাদের লালন করা আর বড়দের যৌন সার্ভিস দেওয়া, যার জন্য দেখা যায় যে মেয়েদের সবচেয়ে পছন্দের পেশা হলো এবং সহজতম পেশা হলো যৌনকর্মী হওয়া, যৌন পরিষেবা দেওয়া। আজকে পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে ধরে নিন 50%, মানে অর্ধেক আকাশ যদি আমরা ধরি, তাহলে 400 কোটি পুরুষ, এই 400 কোটি মহিলা, এই 400 কোটি মহিলার মধ্যে সবাই তো কাজ করে না, কেউ ছোট আছে, কেউ বুড়ো আছে। তো ধরে নিন আমি দেখে নিয়েছি প্রায় 200 কোটির মতো মহিলারা কাজ করে। সে কিশোরী হতে পারে বা মধ্যবয়স্ক হতে পারে। মহিলাদের কাজকর্মে করার ক্যাপাসিটির যে বয়সটা, সেটা ছেলেদের চেয়ে অনেক কম। যেমন তার আগে আগে সমস্ত কিছু শুরু করে। 12-13 বছরের একটি মেয়ে সব বুঝে যায়। যে মুহূর্তে তার মাসিক শুরু হয়, জীববিজ্ঞানে এটা পরিষ্কার বলে যে জীবজন্তুর প্রজাতিদের মধ্যে সেই সময় থেকে সে উর্বরা, মানে সে সেক্স করতে পারে এবং বাচ্চা নিতে পারে। এবং এটা এই সত্য ধ্রুব সত্য। তা মানুষের জীবনে একই ব্যাপার। এ নিয়ে মহিলারা অনেক বিতর্ক করে বা মহিলাদের হয়ে অনেক পুরুষ বিতর্ক করে। সে করতেই পারে, বিতর্ক করলে তো হবে না, পরিসংখ্যান দেখতে হবে, তার উদাহরণ দেখাতে হবে, তার রেকর্ড দেখতে হবে। এইসব দেখে যুক্তি বিজ্ঞান তর্কে যদি ঠিক থাকে তাহলে সব ঠিক, আর যুক্তি বিজ্ঞান না ঠিক থাকলে কিছুই ঠিক না।